পরিষ্কার? হ্যাঁ, ক্লিয়ার সবকিছু। আরো কজন ক্লিয়ার হোক দেখি। কোন জন মতো ক্লিয়ার হোক। লাইভ ক্লাসে এত কম সংখ্যক অ্যাটেন্ডেন্স কেন? আমি তো এটা বুঝে পাইনি। সবাই কি ভিডিও দেখে থাকে সেই ভরসায় থাকে? যাই হোক, দেখো আজকে খুব একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা ছাড়া গ্রামার বা কম্প্রিহেনশন কিছুই করা ঠিকঠাক সম্ভব না, এবং যেটার থেকে কোশ্চেন থাকবেই, এবং থাকে প্রতিবার। এবং ইংরেজি জানতে গেলে যেটা খুব ভীষণভাবে প্রয়োজন এবং যাকে ছাড়া ইংরেজি গ্রামার চলতেই পারে না, সেটা হচ্ছে টেন্স। তো সেটা তোমরা সবাই জানো, পড়েছো বারবার, কিন্তু তবুও একবার অন্য টপিক গুলো শুরু করার আগে এই টপিকটা একবার দেখে নেওয়া দরকার আছে। যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। একদম বেসিক ভাবে জানবো, বেশি ডিপলি দেখার দরকার নেই। যতটুকুনি দরকার পরীক্ষার জন্য ঠিক ততটুকুই দেখবো। এই বিষয়টা সবার কাছে জানি, অনেকের কাছে সহজ লাগবে। এবার তারা একটুখানি ঝালিয়ে নাও বা দেখে নাও। যদি কোথাও কিছু সমস্যা থাকে জিজ্ঞেস করো, বা আহ, আমারও যদি কোনো লিখতে টিখতে গিয়ে কিছু বলতে গিয়ে সমস্যা হয় তোমরা ধরিয়ে দিও, অন্যরা অসুবিধা হবে তাহলে। ঠিক আছে? মাত্র 15 জন? এগুলো সিরিয়াসনেস এর বড্ড অভাব, এর থেকে বোঝা যায়। টেন্স মেইনলি 3 প্রকার আমরা জানি। প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার সবাই জানি আমরা, এটা নতুন কিছু না। প্রেজেন্ট বর্তমান, পাস্ট অতীত, ফিউচার ভবিষ্যৎ। এবার এদের কটা করে পার্ট আছে তো বলো, প্রত্যেকের কটা করে ভাগ? 4টে করে ভাগ। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, প্রত্যেকের ভাগ কটা? 4টে করে। কি কি একটু দেখবো। ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটারই সেম ভাগ, ওই জন্য বারবার লেখার দরকার নেই, একটুখানি দেখে নাও। এখন প্রথমে প্রেজেন্ট নিয়ে আলোচনা। প্রথমে প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট কখন হয়? না, কোনো সাধারণ কোনো ঘটনা যদি বোঝায়, বা দৈনিক অভ্যাসের কথা বোঝানো হয়, বা চিরকালীন যে সত্য, চিরন্তন সত্য বলে, বা ইটারনাল ট্রুথ যেটাকে বলে ইংলিশে, তো সেই সব ক্ষেত্রে আমরা কোন টেন্সটা ইউজ করবো? ইনডিফিনাইট টেন্সটা ইউজ করবো।
এর গঠনটা এইরকম, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্টারি যেটাকে বলে। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের গঠন, স্ট্রাকচার। এইটা প্রেজেন্ট টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার, এটার বাইরে কিন্তু কিচ্ছু না। বেসিক তোমাকে এটা জানতেই হবে। এস ফর সাবজেক্ট, ভি ওয়ান ফর ভার্বের ফার্স্ট ফর্ম, আর ও ফর অবজেক্ট। অবজেক্ট যদি না থাকে তো কোনো কিছু কমপ্লিমেন্টারি অবশ্যই থাকে। এটুকুনি বেসিক জিনিস, এইটুকুনি পারলে একটু নোট করে নিও। আমি দিয়ে দেবো, তাও যদি খাতায় কারো কাছে সামনে তুলে রাখো তো অবশ্যই এটুকু নোট করবে। নোট করা সবসময় গুরুত্বপূর্ণ, নিজে বোঝার জন্য সুবিধা হবে। আচ্ছা, ইনডিফিনাইট কে সিম্পল টেন্সও বলো। সিম্পল টেন্স, ঠিক আছে? সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, এটা দিয়ে কেউ ভুলিয়ে ফেলবে না। যদি কখনো ইনডিফিনাইট টেন্স না দিয়ে বলে সিম্পল টেন্সের উদাহরণ কিনা, সেটা কিন্তু সিম্পল টেন্সের মধ্যেও করবে। একই জিনিস, দুটোই এক, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো এই জিনিসটা মনে রাখবে। এটা অনেকেই যারা অনেকদিন আগে পড়েছে বা খেয়াল থাকে না, এটা অনেক সময় ভুল হয়ে যায় যে সিম্পল প্রেজেন্ট কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইটটাকেই বোঝায়, বা সিম্পল পাস্ট পাস্ট ইনডিফিনাইটটাকেই বোঝায়, বা সিম্পল ফিউচার ফিউচার ইনডিফিনাইটকেই কোয়ালিফাই করে। এবার কখন কখন হয় না, যদি এটারনাল ট্রুথ বোঝায়, বা চিরকালীন কোনো সত্য ঘটনা, অথবা দৈনিক কোনো অভ্যাস, এই সমস্ত গুলো বোঝায়, অথবা কোনো একটা কিছু অদূর ভবিষ্যতেই হতে চলেছে, সেটা বোঝালে কি হয়ে যাবে, তখন প্রেজেন্ট বা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। সিম্পল প্রেজেন্ট লিখলাম, এটা একটু নোট করে নিও। হ্যাঁ, যেমন আমি একটা উদাহরণ লিখছি, সে রোজ সকালে ডাব খায়। দেখো, একদম বেসিক আমরা এই জিনিসগুলোকে আগে খুঁজে নেবো। সাবজেক্ট খুঁজবো, ভার্ব খুঁজবো, আর অবজেক্ট খুঁজবো। সাবজেক্ট, আগের দিন বলেছিলাম সাবজেক্ট হচ্ছে যে কাজ করে। কে কাজ করছে এখানে? সে। তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম, ভালো কথা। ভার্ব অর্থাৎ ক্রিয়াপদ। ক্রিয়াপদ, দেখো রোজ সকালে ডাব খায়, তাহলে কাজ করা কোনটা বোঝাচ্ছে? খাওয়া, একটা বিশাল গুরুত্বপূর্ণ কাজ। তাহলে খাওয়া পেয়ে গেলাম, এর ফার্স্ট ফর্মটা বসবে। আচ্ছা, অবজেক্ট। অবজেক্ট বলেছিলাম যে কাজটা করা হয় সেটা কর্ম বা অবজেক্ট। তাহলে কি কাজ করা হচ্ছে না, ডাবটাকে খাওয়া হচ্ছে, এইটা হচ্ছে গিয়ে আমাদের অবজেক্ট। তাহলে দেখো, আর বাকি এটুকুনি কমপ্লিমেন্টারির মধ্যে ফেলে দেবো। এটুকু অতটা আমার বাক্য গঠনের ক্ষেত্রে শেষে পড়ে থাকবে। তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম, আর অবজেক্ট পেয়ে গেলাম। দেখি তাহলে সাবজেক্ট সে, তাহলে লিখবো হি অথবা সি, হয়ে গেল। ভার্ব, ভার্ব কোথায় ছিল? খায়। খায় আমরা জানি ই এ টি ই। এটা লিখলে কি হবে? না, হবে না। এটাও একটা, এটাও কিন্তু কোশ্চেন আসে, খুব ভালো করে ফলো করো। প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্টে যদি সাবজেক্ট কি হয় না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। এটা কিন্তু মাথায় রাখবে, খুব গুরুত্বপূর্ণ। হামেশাই অনেক পরীক্ষায় আসে, গ্রুপ সি গ্রুপ ডি বা প্রাইমারি থেকে তো আসতেই পারে যখন তখন, এবং এরকম একটা প্রশ্ন থাকে। এরকম আরো কিছু প্রশ্ন আলোচনা হবে অবশ্যই, তো এগুলো খেয়াল করবা, একটু নোট করবা। ঠিক আছে? এটা অনেকেই ভুল করে, আমি দেখেছি যে চাকরি করছে টিচার, ইউটিউবে ক্লাস করায়, তারাও কিন্তু এই জিনিসটা কিন্তু ভুল করে ফেলে, এবং বিভিন্ন বইতে তো ভুল থাকেই। তো সেজন্য এই জিনিসগুলো কিন্তু খুব বেসিক জায়গা, এগুলো ভুল করা চলবেই না। একজন ইংরাজি ছাত্র হিসেবে এই জিনিসগুলো ভুল করাই চলবে না। এবং এই যে আরো বড় বড় জিনিস ভুল হলে কোনো অসুবিধা হয় না, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুব চোখে ধরে। সুতরাং এই জিনিসগুলো যেহেতু পরীক্ষাতেও আসে এবং জানার জন্য খুব প্রয়োজন, এই জিনিসগুলো ভুল করবে না। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্ট, কোন টেন্সে না, সিম্পল প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, তখন কিন্তু ভার্বের শেষে কি হবে? এস হয়ে যাবে। এটা কিন্তু ভার্বের ফর্মের সাথে দেয়া থাকবে না। যখন তুমি তিনটে পার্টে করবে, প্রেজেন্ট ইনডিফিনাইট
বা ভার্বের ফার্স্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, তোমাদের কিছু নোটও দিয়ে দেবো। সেইগুলোর ক্ষেত্রে কিন্তু এই ইটসটা তোমরা করবে না, ইটটাই করবে। কিন্তু এটা তোমাকে জাস্ট মনে রাখতে হবে যে যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমার সাবজেক্ট চলে আসবে কোন টেন্সে বা সিম্পল প্রেজেন্ট টেন্সে, তখন কিন্তু আমাকে ভার্বের শেষে এস বা ইএস জুড়তে হবে। আচ্ছা, তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্বের ফার্স্ট ফর্ম পেয়ে গেছি। এবার কি বাকি থাকলো? ডাব মানে অবজেক্ট। অবজেক্ট ডাব কি জিনিস? গ্রিন কোকোনাট। হয়ে গেল, গ্রিন কোকোনাট আমার অবজেক্ট। আর বাকি কি ছিল? রোজ সকালে, এভরি মর্নিং। এখানে একটা ইন দিতেও পারো, চাইলে নাও দিতে পারো, কিছু যায় আসে না। প্রিপোজিশন অমিট হয়েই যেতে পারে অবভিয়াস রেজাল্ট। ঠিক আছে, তাহলে হি অথবা শি ইটস গ্রিন কোকোনাট এভরি মর্নিং, ইনের দরকারই নেই। পেয়ে গেলাম আমরা। তাহলে একদম ট্রান্সলেশন কিন্তু কমপ্লিট হলো। কেউ কি বুঝতে পারোনি এমন আছো? তাহলে একটু জানাবে, নক করো, রিপ্লাই করো একটু, তাহলে একবার বুঝাবো। ভালো হয় একটু। আমাকে এখানে জয়েন দেখাচ্ছিল না, একটু পরেই লেট হলো, আমি জয়েন হয়েছি। একটুখানি স্যার বলে দিন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কি কেউ জয়েন হতে লেট করেছো বা কিছু? আর একবারই বলবো কিন্তু, তাহলে বারবার রিপিট করলে ক্লাস পিছিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আরেকবার পড়াচ্ছিলাম সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এর গঠনটা আমি বললাম যে প্রথমে সাবজেক্ট হবে, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট, তার সাথে কমপ্লিমেন্টারি থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আমি একটা বাক্য লিখে নিয়েছি এখানে, সে রোজ সকালে ডাব খায়। খুব সহজ একটা বাক্য। এবার এটাকে ট্রান্সলেট করলে কি দাঁড়াবে? আমার দরকার প্রথমে কি? সাবজেক্ট। এখানে কে সাবজেক্ট আছে? কাজটা কে করছে? সে। খুঁজে নিলাম, তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম। তারপর কি আছে? ভার্ব। ভার্বের ফার্স্ট ফর্ম, ফার্স্ট ফর্ম পরে দেখছি, আমি ভার্বটা খুঁজি। কাজ, ক্রিয়াপদ কোনটা? খায়। পেয়ে গেলাম। ভার্বের ফার্স্ট ফর্ম, এটা লিখতে হবে। তারপর কি? অবজেক্ট। অবজেক্ট কোনটা? কাজ কোনটা করছে? না ডাব খাচ্ছে, এই ডাব খাওয়াটা কাজ। আমরা অবজেক্ট কি করে পাই? না ক্রিয়াপদকে কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসবে সেইটাই অবজেক্ট বা কর্ম। কারকের সময় তোমরা করবে কর্মকারক। তাহলে এবার ট্রান্সলেট শুরু করবো, ট্রান্সলেশন। তাহলে সে, কি অথবা সি, সে হয়। তারপর কি? আমার দরকার ভার্বের ফার্স্ট ফর্ম। এই যে ভার্ব পেয়েছিলাম খায়, খাওয়া ইংরেজি কি? ইট। প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট। এবার প্রশ্ন হচ্ছে এর পাশে এস লাগালাম কেন? না, নিয়ম সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন, পার্সনটা লিখেই দিচ্ছি, থার্ড পার্সন সিঙ্গুলার ফর্ম হয়। এই যে সাবজেক্ট, সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। এটা দেখে কিন্তু ভুল ভাবার বা কেন হলো এটা ভাবার কোনো কারণ নেই, এটা নির্দিষ্ট নিয়ম আছে গ্রামাটিক্যাল। তাহলে সাবজেক্টের শেষে কি হলো? এই সরি, সাবজেক্টের পরে ভার্বের শেষে কি হবে? না এস বা ইএস যোগ হবে। কোন টেন্সে? সিম্পল প্রেজেন্ট টেন্সে। সিম্পল প্রেজেন্ট টেন্সে কখন? না সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। এখানে যদি আই থাকতো বা ইউ থাকতো বা উই থাকতো বা যে থাকতো, তাহলে কিন্তু আমরা এই এসটা বসাতাম না। শুধুমাত্র হি, সি, ইট বা কারোর নাম, একজনের নাম, তখন আমরা কিন্তু শুধুমাত্র এই এসটা অ্যাড করবো, নয়তো করবো না। খুব সাবধান। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই কিন্তু একমাত্র, এগুলো যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্যই এসটা অ্যাড করবো, এছাড়া কিন্তু করবো। গেল, ভার্ব চলে গেল। এবার কি? অবজেক্ট। অবজেক্ট এখানে কি ছিল? কি খায়? না ডাব খায়, ডাবটা অবজেক্ট। ডাব ইংরেজি গ্রিন কোকোনাট, লিখে দিলাম। বাকি কি থাকলো? সকালে, রোজ সকালে, এভরি মর্নিং লিখে দিয়েছি। তাহলে কি পেলাম ফাইনাল প্রোডাক্ট? হি অর শি ইটস গ্রিন কোকোনাট এভরি মর্নিং। হয়ে গেল। তাহলে এখানে এরকম একটা যদি সেন্টেন্স আমাকে দিয়ে দেয়, তাহলে সেই সেন্টেন্সে এখানে এস না দিতে পারে, ঠিক আছে। আবার কি করতে পারে? না এখানে দিতে পারে অন্য একটা কোনো নাম্বার দিতে পারে, দে দিতে পারে। সেক্ষেত্রে এখানে কি হবে? এস হবে না।
তাহলে এবার কোনখানটায় ভুল আছে বা কোন জায়গাটায় ঠিক করতে হবে সেটা কিন্তু এটা পুরোটা জানলেই আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে নিয়ে দেখতে হবে আগেরটার সাথে পরেরটা, কোনখানে কোনো গ্যাপ আছে কিনা, কোনখানে কোনো ফাঁক আছে কিনা। আবার লাস্টে একটা অপশন থাকতেও পারে যে নো এরর, কোনো এররই হয়তো নেই, সেক্ষেত্রে কিন্তু পুরোটাই এরকম সঠিক হতে হবে, তবেই নো এরর, নয়তো কোথাও না কোথাও একটা এরর দিয়ে দিতেই পারে। সিম্পল প্রেজেন্ট টেন্সের গল্প এখানেই শেষ। এছাড়াও তোমরা যেটা চিরন্তন সত্য বা এটার নাম ট্রুথ বলে, সেগুলো একটা এরকম দেখতেই পারো। The sun moves round the earth. দেখো এখানে সাবজেক্ট আছে, দেখো এখানে কিন্তু মুভস হয়েছে, ভার্বের ফার্স্ট ফর্ম মুভের সাথে ইসটা অ্যাড হয়ে যাবে কিন্তু। কেন না, দ্য সানটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম। রাউন্ড দা আর্থ কাকে পরিবর্তন করে, কার চারিদিকে, না আর্থের চারিদিকে। ঠিক আছে, তাহলে এরকম অনেক উদাহরণ, অনেক সেন্টেন্স দিতে পারে, সেগুলোর মধ্যে কোনটা ভুল বা কোনটা ঠিক সেটা কিন্তু দেখতে হবে। আচ্ছা, সিম্পল প্রেজেন্ট গেল, এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি বলছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস না কোনো কাজ এখন কিছু হচ্ছে, এখন হচ্ছে মানে এই মুহূর্তে হচ্ছে। যেমন এই মুহূর্তে আমি পড়াচ্ছি, তোমরা পড়ছো, বা ফ্যানটা ঘুরছে, বা কেউ লিখছে, কেউ খাচ্ছে, কেউ ঘুমাচ্ছে, তাহলে এই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট কি হচ্ছে, এই মুহূর্তে কি হচ্ছে, এই মোমেন্টে কি হচ্ছে, সেইটা যখন আমরা বোঝাবো তখন আমরা কোন টেন্সের ইউজ করবো, না প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ইউজ করবো। তাহলে এটার গঠনটা একটু লিখে নিই। প্রথমে হবে সাবজেক্ট, তারপর একটা বি ভার্ব। বি ভার্বের মধ্যে কোন কোনগুলো? বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, ইজ আর আর। এই তিনটের মধ্যে একটা, কিন্তু সবগুলো না, যে কোনো একটা বলবো, অনলি ওয়ান। তাহলে সাবজেক্টের পরে বি ভার্ব, বি ভার্বের পরে ভার্বের ফার্স্ট ফর্ম, এর সাথে বসবে আইএনজি। ভার্বের ফার্স্ট ফর্মের সাথে কি বসে যাবে? আইএনজি বসে যাবে, তবেই কিন্তু কন্টিনিউয়াস হবে, নয়তো কিন্তু হবে না। যে কোনো একটা হয়তো, অনেকে যেটা যে ভুলটা করে, স্কুলের স্টুডেন্টরাও, বা লিখতে গিয়ে যখন রাইটিং তোমরা লিখবে বড় বড় পরীক্ষায়, যখন ইংলিশের আলাদা পরীক্ষা হয়, রাইটিং যে পার্টটা থাকে, তখন যখন নিজের থেকে বানাতে হয় প্যারাগ্রাফ টাইপের যে সমস্ত জিনিসগুলো, সেখানে কিন্তু ওই টেন্সের প্রচন্ড ভুল হয়। সেই জন্য এটা খুব ভালো করে জানার দরকার। আমার মেন টার্গেট হচ্ছে আমি নির্ভুল লিখবো, যেটুকু জানি সেটুকুর মধ্যে যেন কোনো ভুল না থাকে, সেটুকুনি কিন্তু আমাদের টার্গেট। কারণ একটা অন্য ভাষায় সম্পূর্ণরূপে মাস্টারি করা সম্ভব না, কখনো কিছু না কিছু খামতি থেকেই যায়, কিন্তু যতটুকু জানবো, যতটুকু লিখবো খাতায়, তার মধ্যে যেন কোনো খুঁত না থাকে, ওটাই আমাদের টার্গেট। তাহলে সাবজেক্ট, তারপর বিভাগের মধ্যে একটা, এটা কিন্তু বিভাগের ফর্ম। বিভাগের ফর্ম গুলো তোমরা জানো, প্রেজেন্টের ফর্ম হচ্ছে অ্যাম, ইজ, আর পাস্টের হচ্ছে ওয়াজ, ওয়্যার। বি নিজেও বসে, সেটা পরবর্তীতে বুঝবে। আচ্ছা, এর সাথে অবজেক্ট থাকতেও পারে, না থাকতে পারে, অথবা কমপ্লিমেন্টারি থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের কিসের গঠন? প্রেজেন্ট কন্টিনিউয়াস এর গঠন। স্ট্রাকচার অফ সেন্টেন্স, কোন সেন্টেন্সের? অ্যাসার্টিভ সেন্টেন্সের। অ্যাসার্টিভ সেন্টেন্সের এটা গঠন। যখন এটার সাথে নেগেটিভ সেন্টেন্স, এটাকে নেগেটিভ করলে কি হবে? এটার সাথে এখানে একটা নট অ্যাড হয়ে যায়, এটা চলে যাবে নেগেটিভের ক্ষেত্রে, এটা কিন্তু না বাচক হবে, এটা অ্যাসার্টিভ অর্থাৎ হ্যাঁ বাচক। যেটাকে এখন ডিক্লারেটিভ বলে, আগে অ্যাসার্টিভ বলতো, এখন ডিক্লারেটিভ বলে, এবং যেহেতু অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ বলে হ্যাঁ বাচককে, সেজন্য ওটাকে আলাদা করে দিয়েছে, ডিক্লারেটিভের মধ্যে সব ফেলে দিয়েছে। যাক যাক।
তাহলে একটা সেন্টেন্স গঠন করার জন্য আমি একটা বাংলা লিখছি, মনে করো শিল্পীটি ছবি আঁকছে। শিল্পীটি ছবি আঁকছে, খুব ছোট্ট একটা বাক্য, শিল্পীটি ছবি আঁকছে। তাহলে এখানে কোথাও আমার কি দরকার? সাবজেক্ট। এই যে সাবজেক্ট, শিল্পীটি, কে কাজটা করছে? শিল্পীটি কাজটা করছে। ভালো কথা, লিখে নেবো সাথে সাথে, দ্য আর্টিস্ট। হয়ে গেল, পেয়ে গেলাম। আচ্ছা, তারপর অ্যাম, ইজ, আর। দ্য আর্টিস্টের পরে কি বসবে? ইজ। কোথায় অ্যাম বসে, কোথায় ইজ বসে, কোথায় আর বসে অবশ্যই তোমরা জানো সকলে, নইলে যেদিন সাবজেক্ট ভার্ব কনকর্ডে একটা স্পেশাল ক্লাস নেবো সেদিনকে অবশ্যই বলবো, ওটার থেকে এরর, কমন এরর কারেকশন অনেক থাকে। তো এখন আপাতত আর্টিস্টের পরে ইজি হয়, অবশ্যই অনেকেই জানো, অনেকে জানো না, না জানলে জেনে নাও। হয়ে গেল। তাহলে এবার কি চাই? অ্যামিজারের মধ্যে হয়ে গেল। এবার কি চাই? ভার। ভারটা কি আছে? ছবি আঁকা। আঁকা ইংরেজিতে পেইন্ট লিখতে পারো, ড্র লিখতে পারো, যা খুশি। ড্র হয়ে গেল। এবার কি বলেছে? শুধু ড্র লিখেই থেমে থাকলে, ভার্বের ফার্স্ট ফর্ম লিখে থেমে থাকলে হবে ড্রয়িং না, ওর হবে সাথে তো, আর এক্সটেনশন। হ্যাঁ, ড্রয়িং হবে তো, ড্রয়িং হবে না। হ্যাঁ সেটাই, শোনো, অবশ্যই অবশ্যই। তাহলে ড্র লিখে থেমে থাকলে হবে না, সেটার সাথে আইএনজি যোগ হবে, তবে সেটা কন্টিনিউয়াস হবে। ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। তাহলে ড্রটা ছিল ভার্বের ফার্স্ট ফর্ম, এটার সাথে যোগ হলো আইএনজি। যে প্রশ্ন করছিল বুঝতে পেরেছো? দেখো, শোনা যাচ্ছে না হয়তো, শুনতে পাচ্ছ তো সবাই? না শুনতে পারলে বলবে। তাহলে ছবি আছে, ছবি, এ পিকচার। ঠিক আছে, তাহলে এই যে অবজেক্ট পেয়ে গিয়েছি, ভার্বও পেয়ে গিয়েছি। তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিসের ফুটিয়ে ফুটিয়ে দেখে দিয়ে তারপরেই কিন্তু পরে স্টেপ করা উচিত। এখানে দেখো আর্টিস্ট, আর্টিস্টের পরে ইজ বসলো। এখন এখানে কোন একটা সেন্টেন্সে দিয়ে দিল আর্টিস্ট আর, ঠিক আছে, বা দিয়ে দিল আর্টিস্ট ওয়্যার, এই জিনিসগুলো। এবার এইগুলো কখন কখন হয় না, কখন কখন হয়, সেগুলো খুব সহজ একটা ব্যাপার। প্রেজেন্ট টেন্সে যদি বোঝায় তখন সেটা আর্টিস্টের পরে অবশ্যই ইজ হবে, যদি কন্টিনিউয়াস টেন্স হয়। যদি কিনা এখানে আর্টিস্ট হতো তাহলে অবশ্যই আর হতো, তখন আর এই ইজটা হতো না। এটা যদি আবার পাস্টে বোঝাতো, ইয়েস্টারডে যদি থাকতো এর শেষে, এর শেষে যদি ইয়েস্টারডে থাকতো, তাহলে আবার আর্টিস্ট থাকলে হতো ওয়্যার, আর শুধু যদি আর্টিস্ট থাকতো তাহলে এখানে হয়ে যেত ওয়াজ। প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ। কোনটা থাকলে কি হতো আমি সেটাও বুঝিয়ে দিচ্ছি। মনে করো যদি এখানে থাকতো দ্য আর্টিস্ট ড্যাশ ড্রয়িং এ পিকচার ইয়েস্টারডে, যদি এই কথাটা থাকতো শুধুমাত্র, তাহলে আমি ইয়েস্টারডে মানে একদম অতীতে চলে যেতাম। তখন আমাকে দেখতে হতো এটা কোন টেন্স, ড্রয়িং রয়েছে তাহলে অবশ্যই কন্টিনিউয়াস। তাহলে দ্য আর্টিস্টের পরে অতীতে কোন টেন্স হতে পারে? অবশ্যই ইজ হবে না, তখন ওয়াজ হবে। তাহলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যদি অতীতেই হয়, এখানে যদি আর্টিস্ট হতো, এখানে কিন্তু অয়ার হয়ে যেত। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা লেখার সময় অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়, বা যখন টানে টানে লিখতে হয় তখন এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, জানি কিন্তু জানা সত্ত্বেও এগুলো অনেক ভুল হয়। তাহলে এই জিনিসগুলো খুব 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 খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা লাইন যখন কম্প্রিহেনশন দেবে, প্যাসেজ দেবে, প্যাসেজটা পড়ার সময় প্রত্যেকটা লাইন ফুটিয়ে ফুটিয়ে পড়বে। বলা যায় না প্যাসেজের লাইনে হয়তো কোনো ভুল আছে, সেইটাই সেই লাইনটা তুলে দিয়ে বললো এই লাইনের মধ্যে এরর কোথায়। এবার তুমি তো দেখবে যে প্যাসেজের মধ্যে লাইনটা যখন আসে তখন অবশ্যই সেটা লাইনটা ঠিক, এটা ধরেই নেবো, কিন্তু আসলে ওখানেই লাইনটা ভুল দেওয়া ছিল যাতে ওই প্রশ্নটা ওখানে করতে পারে, সুতরাং ওটা কাটা হয়ে যাবে। আর অবশ্যই নো এরর অপশন থাকবেই, ম্যাক্সিমাম বাচ্চারা কি করবে যে নো এররে ঠিক মারবে। এ গেল কন্টিনিউয়াস। আচ্ছা, প্রেজেন্টের পর এবার পারফেক্ট। দেখো নামের মধ্যেই কেন হয় সেটা কিন্তু লোকাল। পারফেক্ট মানে কি?
সম্পূর্ণ। সম্পূর্ণ অর্থাৎ কোনো কাজ সম্পূর্ণ হয়েছে, একদম পারফেক্টলি ডান। তাহলে কোনো কাজ এই মাত্র শেষ হলো যদি বোঝে, একটা কাজ এ পয়েন্ট অফ মোমেন্টে শুরু হয়ে এই জাস্ট অ্যাট প্রেজেন্ট এই মুহূর্তে এসে কাজটা শেষ হয়ে গেল। তাহলে একটা সময় শুরু হয়েছে খানিক আগে এবং জাস্ট এই মুহূর্তে এই কাজটা শেষ হয়ে গেল। এই মুহূর্তে এই যে কাজটা শেষ হলো, এখনো এর যে রেজাল্ট সেটা কিন্তু ফলপ্রাপ্তির আশা এখনো বাকি আছে। এর কি হবে ভবিষ্যতে জানা নেই, কিন্তু কাজটা এখন শেষ হয়ে গেছে। এই কাজটাকে এখন এই মুহূর্তে আমি বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট কেন না, পারফেক্টলি এন্ডেড, এন্ড হয়ে গেছে, কাজটা কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য ফিনিশ হয়ে গেছে। তাহলে এই কাজটা শেষ হয়ে গেছে বলে পারফেক্ট, পারফেক্টলি শেষ হয়েছে কাজটা। তাহলে এটার কি, এটার গঠনটা কি দেখে নেবো একটু। সাবজেক্ট অবশ্যই, এখানে আবার বি ভার্ব না বসে হ্যাভ ভার্বের একটা বসবে, হ্যাভ অথবা হ্যাজ, এটা মাথায় রাখতে হবে, হ্যাভ অথবা হ্যাজ, ঠিক আছে। তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্টারি যেটা থাকবে সেটা। ছোট গঠন, মূল হচ্ছে এইটুকু। তাহলে দেখে নিই একটা উদাহরণ কিরকম করবো। মনে করো তার বই পড়া শেষ হলো, এটা একটা বাক্য লিখে। এখানে এটা হাফ বাচ্চা লেখা হয়ে গেল, হাফ বাচ্চা করলে গন্ডগোল হয়ে যাবে। সে বই পড়া শেষ করলো। এখন কি দরকার, আমার সাবজেক্ট দরকার, সে সাবজেক্ট, হ্যাভ এর মধ্যে একটা, তাহলে এখানে লিখে নেবো হি। এর পরে কি হবে, হ্যাজ, কারণ থার্ড পারসন সিঙ্গুলার এর ক্ষেত্রে হ্যাজ হবে, বাকি সব জায়গায় হ্যাভ। তাহলে হি হ্যাজ হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল, হ্যাভ এর মধ্যে একটা হয়ে গেল, ভার্বের থার্ড ফর্ম। ভার্ব কোথায়, দেখো এখানে বই পড়া কিন্তু ভার্ব না মোটেই, বই পড়া কিন্তু এখানে মোটেই ভার্ব না, এখানে হলো শেষ করাটা ভার্ব। তাহলে হি হ্যাজ ফিনিশড, হি হ্যাজ ফিনিশড কি না বই পড়া, এটা এখানে অবজেক্ট। তাহলে সাবজেক্ট পেয়ে গিয়েছি, হ্যাভ এর মধ্যে একটা পেয়ে গেছি, ভার্বের থার্ড ফর্ম পেয়ে গেছি, আবার অবজেক্টও পেয়ে গেছি, আর কিছু বাকি নেই। তাহলে একদম কমপ্লিট, সেন্টেন্স পুরো কমপ্লিট। তাহলে কখন হয় বললাম, কোনো কাজ এই মাত্র শেষ হওয়া যদি বুঝিয়ে থাকে, শেষ হলো, শুরু হলো, বা শুরু হওয়া তো না মোটেই, শেষ হওয়া যখনই বোঝাবে তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। পার্সন সিঙ্গুলার নম্বরে কি না বসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাভ হ্যাজটা কখন একটু আচ্ছা ওটা একটু বলে দিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যালো, হ্যাঁ স্যার বলতেছি আইএনজি কেন যুক্ত হলো, আর কন্টিনিউয়াস আইএনজি যুক্ত হয়। আইএনজি Hello? এখানে কোথায় ছিল? স্যার ওই যে রিডিংটা যে করলেন না, হ্যালো, ভার্বটা না না, আইএনজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো 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 দেখো, ঠিক আছে, তোমার কথা বুঝতে পেরেছি। দেখো সাবজেক্ট হচ্ছে এইটা, হ্যাভ হ্যাজ এর মধ্যে এইটা, ভার্বের থার্ড ফর্ম হচ্ছে এইটা। আমি বারবার বললাম রিডিং বুকস,
এই জিনিসটা কিন্তু অবজেক্ট। কেন বললাম বুঝতে পেরেছো? অনেকেই কিন্তু এই জায়গাটা এসে ভুল করবে। রিডিং বুকস এই জিনিসটা অবজেক্ট, ভার্ব না। যে প্রশ্নটা করলে সে কি বুঝলে বিষয়টা? ভার্বের থার্ড ফর্ম কিন্তু এইটা। এটা এখানে রিডিং বুকসটা কিন্তু ভার্ব না, মোটেই অবজেক্টের মধ্যে পড়ছে এই টোটালটা। পার্টিসিপল এবং জেরাম এই দুটো একটা টপিক আছে, সেটা যখন করাবো তখন এই রিডিং, এই যে আইএনজি হয়েও এটা ভার্ব হলো না কেন, সেটা তখন বোঝাবো ভালো করে। কিন্তু এখন আপাতত এইটুকুনি জেনে রাখো যে রিডিং এই বাক্যটার মধ্যে এই শব্দটা কিন্তু ভার্ব মোটেই নয়, ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে না। এটা নিজেই আলাদাভাবে রিডিং পার্টিসিপল ভার্ব হতে পারে, কিন্তু বর্তমানে এই বাক্যে এটা কিন্তু ভার্ব হিসেবে কাজ করছে না। ভার্বের থার্ড ফর্ম ওই জন্য ফিনিশ। এটা কিন্তু রিডিং এই জন্য করেছি কারণ এটা অবজেক্টের মধ্যে পড়বে। এখানে কিন্তু ভার্বের মেইন ফর্ম কিন্তু এইটা, এই যে মেইন ভার্ব। আমাদের মেইন ভার্ব ছিল শেষ হওয়া, তাই না? পড়াটা শেষ হওয়া ছিল মেইন ভার্ব। আমি ভালো করে বললাম, বাংলাটা যখন লেখা ছিল তুমি হয়তো শুনতে মিস করে গিয়েছো, সেই জন্য বুঝতে পারোনি। আমার ভার্ব কিন্তু এইটা ছিল, ওই জন্য এটা থার্ড ফর্ম হবে। রিডিং এর কি হলো না হলো তাতে ভার্বের কিছু যায় আসে না। আচ্ছা, আরেকজন বললো হ্যাভ আর হ্যাজ, এইটা কখন হয় দেখো, ঝটপট একটু লিখে নিলে ভালো হবে। আই এর পরে হ্যাভ, উই এর পরে হ্যাভ, দে এর পরে হ্যাভ, ইউ এর পরেও হ্যাভ, ইট, হি, শি এদের পরে হ্যাজ। ঠিক আছে, আরেক রাউন্ড যদি দেখি, রামের পরে হ্যাজ, রিতার পরেও হ্যাজ। কিন্তু যদি দেখি রাম এন্ড রিতা, তাহলে কিন্তু হয়ে যাবে হ্যাভ। এইটা মাথায় রাখতে হবে, যখনই দুজন হলো তখনই কিন্তু সিঙ্গুলার হইবে। তাহলে সিঙ্গুলার অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, শুধুমাত্র দেখো ইট, হি, শি অথবা যে কোনো একটা কারোর নাম, প্রপার নাউন যদি হয়, বা প্লুরাল বা প্রোনাউন যদি হয়, হি, শি যেখানে লিখেই দিয়েছি দেখো, তাহলেই শুধুমাত্র কি হবে? হ্যাজ হবে। এছাড়া কিন্তু বাকি সব জায়গাতে হ্যাভ। আই এর পরেও হ্যাভ, আই কিন্তু সিঙ্গুলার নাম্বার দেখে হ্যাভ, হ্যাভ এর জায়গায় হ্যাজ বসিয়ে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, আই এর পরেও হ্যাভ বসবে, ইউ এর পরেও হ্যাভ, দে এর পরেও হ্যাভ, ইউ এর পরেও হ্যাভ, ইট, হি, শি এইগুলোর পরে হ্যাজ। কোনো একটা সিঙ্গেল নাম যখন থাকবে তারপরে হ্যাজ। যেই দুটো নাম হয়ে যাবে, দেখো আমি ওই জন্য লিখেছি আলাদা করে, রাম হ্যাজ, রিতা হ্যাজ। কিন্তু রাম এন্ড রিতা যেই একের বেশি হয়ে গেল, দুজনে একসাথে হয়ে গেল, যে অ্যান্টি আমি এদেরকে একসাথে করে দিলাম, তখন কিন্তু এরা হ্যাভ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো যে ঠিক প্রশ্নটা করতে আছে। হ্যাভ হ্যাজ হ্যাঁ হ্যাঁ স্যার, বসে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট একটা বড় সড়ো টেন্সে যাব। বড় সড়ো টেন্স মানে সব থেকে লম্বা টেন্স, প্রেজেন্টের মধ্যে সব থেকে লম্বা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খুব ভালো করে শুনবে। কোন একটা কাজ, ডাব্লিউ বলে যে কাজটা, সেটা একটা পয়েন্ট অফ টাইমে শুরু হয়েছে। অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে চলছে, এবং ভবিষ্যতেও ইনফিনিটিভ টাইম নাম্বার, টাইম অবধি চলবে, এটা কিন্তু টাইম। তাহলে কোনো একটা কাজ একটা পয়েন্ট অফ টাইমে শুরু হয়েছে, এটা বর্তমান, এখানে আমরা দাঁড়িয়ে আছি, এটা এখন প্রেজেন্ট। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখন কিন্তু। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এটা এখন, এখনো চলছে, তাহলে ওই জন্য চলছে, যেহেতু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে দাঁড়িয়ে রয়েছি, প্রেজেন্টে চলছে, সেই জন্য কিন্তু এটা কি কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। আর পারফেক্ট কি না, কিছু আগের থেকে শুরু হয়েছে কাজটা এবং ভবিষ্যতেও চলবে বলছে, ওই জন্য কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস।
দেখো আমরা কন্টিনিউ করি যখন কোনো কাজ, সেটা কিন্তু ভবিষ্যৎ অব্দি চলবে বলেই কন্টিনিউ করছি। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস একটুখানি ফিরে যাও, যে বর্তমানে কোনো কাজ করছি সেটা কিন্তু ভবিষ্যতেও একটুখানি চলবে, তো সেই জন্য সেটাকে বলছিলাম কন্টিনিউয়াস। আর পারফেক্ট বলছিলাম কখন, না কোনো কাজ একটু খানিক আগে বা নির্দিষ্ট সময় আগে শুরু হয়ে এই মাত্র শেষ হলো, তখন বলছিলাম সেটা পারফেক্ট। কিন্তু এই পারফেক্ট আর কন্টিনিউয়াস দুটো মিলে গিয়ে হলো পারফেক্ট কন্টিনিউয়াস। বিষয়টা কি বুঝতে পারলে? যদি আমি এইটুকুনি সময়কে ধরি যে এই কাজটা এখানে শুরু হয়ে যদি এইখানটায় শেষ হয়ে যেত, তাহলে কিন্তু এটা পারফেক্ট টেন্স হয়ে যেত, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার যদি এইটুকু ধরি, কোনো কাজ এখন শুরু হয়েছে, এক্ষুনি এইমাত্র শুরু হচ্ছে, চলছে এবং ভবিষ্যতেও খানিকক্ষণ চলবে, সেটা কিন্তু হয়ে যেত প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই যে এইটুকু। কিন্তু যেই দুটো জুড়ে গেল, যে না অনেক আগের থেকে শুরু হয়েছে কাজটা এবং এখন চলছে এবং ভবিষ্যতেও চলবে খানিকক্ষণ, তখন হয়ে গেল দুটো মিলে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। এর থেকে সহজভাবে বোঝানো যাবে না, সেটা খুব সহজভাবে বোঝার উপায় আর কি। ঠিক আছে, এবার একটু গঠনটা দেখো। এটার গঠনটা দেখে নেবো। সাবজেক্ট অবশ্যই বসবে, তারপর হ্যাভ অথবা হ্যাজ, এর সাথে বসবে বিন। ঠিক আছে, তারপর আবার সেই ভার্বের ফার্স্ট ফর্ম, এবং যেহেতু কন্টিনিউয়াস ছিল সেই জন্য এর সাথে আইএনজি, তারপরে অবজেক্ট অর কমপ্লিমেন্টারি যেটা থাকবে সেটা। তাহলে আমার মূল দরকার টেন্স বোঝার জন্য আমার এইটুকুনি দরকার নেই। তাহলে এরকম একটা দেখবো। এবার দেখো এখানে যেহেতু আমি দেখালাম যে একটা নির্দিষ্ট সময় অবধি চলবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু সময়ের উল্লেখ, টাইমের মেনশন কিন্তু থাকবে, সেটা যে টেন্সেরই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক, টাইম মেনশন কিন্তু থাকবে থাকবে থাকবে। কতক্ষণ ধরে কাজটা হবে বা কতক্ষণ ধরে চলছে সেই মেনশনটা কিন্তু থাকবে সেন্টেন্সের মধ্যে। যদি সেই টাইম মেনশনটা না থাকে, তাহলে কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না, সেটা কন্টিনিউয়াস থেকে যেতে পারে। সেটা যেভাবে বাক্যটা ভুল হবে সেইভাবে সেই টেন্সে থেকে যাবে। কিন্তু ব্যাপার হচ্ছে কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি যখন লিখবো বা আমি কোনো প্যারাগ্রাফ লিখবো বা রাইটিং এ লিখবো বা সেন্টেন্সের মধ্যে দেখবো ঠিক আছে কিনা, সেখানে কিন্তু অবশ্যই 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 সময়ের মেনশন থাকবে, কতক্ষণ সময়টা চলছে বা চলবে ভবিষ্যতে। তাহলে একটা সেন্টেন্স লিখি বাংলায়। চাষিরা সারাদিন মাঠে লাঙল চষছে। তাহলে চাষিরা সারাদিন মাঠে লাঙল চষছে। না না, 34 জন প্রেজেন্ট। চাষিরা সারাদিন মাঠে লাঙল চষছে। তাহলে দেখো, প্রথম কথা চষছে অর্থাৎ বর্তমানে কাজটা হচ্ছে, তাহলে কন্টিনিউয়াস তো অবশ্যই। এখন কি, সারাদিন ধরে কাজটা করছে, সারাদিন, এই যে সময়ের উল্লেখ, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কিসের না, সময়ের উল্লেখটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তুমি শুধুমাত্র এই সময়ের উল্লেখটাকে বাদ দিয়ে দাও, মনে করো এটুকু নেই, তাহলে দেখো চাষিরা মাঠে লাঙল চষছে, এটা কোন টেন্স হতো বলো, কোন টেন্স হতো? প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট। কন্টিনিউ, প্রেজেন্ট কন্টিনিউ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সিম্পল প্রেজেন্ট না, সিম্পল প্রেজেন্টটা আলাদা। বললাম যে এখন বর্তমানে যেটা ঘটছে সেটা তো কন্টিনিউয়াস অবশ্যই। যদি সময়ের উল্লেখ থাকে না তাহলে সেটা কন্টিনিউয়াস, যদি সময়ের উল্লেখ থেকে যায় তাহলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস। একদম সহজে, যদি সময়ের উল্লেখ থাকে তাহলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস, আর যদি সময়ের উল্লেখ না থাকে সেটা কন্টিনিউয়াস। তাহলে একইভাবে আমরা দেখবো কি, সাবজেক্ট কে আছে, চাষিরা, লিখে দাও ফার্মার্স। ফার্মার্স কিন্তু চাষিরা, ফার্মার্স, তারপর কি হ্যাভ অথবা হ্যাজ। তাহলে ফার্মার্স এর পর এটা কি থার্ড পার্সন, কিন্তু এটা প্লুরাল ফর্ম, থার্ড পার্সন প্লুরাল, কিন্তু ফার্মার্স এর পরে ওই জন্য কি হবে, হ্যাভ।
বোঝা যাচ্ছে? ফার্মার্স এর পরে হ্যাভ হলো, কিন্তু হ্যাজ হলে কাটা। কেউ যদি হ্যাজ লিখেছো বা হ্যাজে টিক মেরেছো তাহলে কিন্তু কাটা। যদি ফার্মারের সাথে এই এসটা না থাকতো তখন এখানে হ্যাজ হতো। যেহেতু এখানে এসটা আছে সেই জন্য হ্যাজ হবে না, হবে হ্যাভ। তাহলে ফার্মার্স হ্যাভ, হ্যাভ এর পরে কি আছে? বিন। বিন লিখলাম। ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্ব কোনটা? লাঙ্গল চষা। লাঙ্গল চষা ইংরেজি কি? প্লাউ। PLOUGH, প্লাউ। তার সাথে কি? আইএনজি, জুড়ে দাও আইএনজি। প্লাউইং। এত দূর করেও কিন্তু পুরোটা হয়নি, অবশ্যই সময় উল্লেখ করতে হবে। সারাদিন, তাহলে কি সারাদিন? অল ডে লং। এইবার বাক্যটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একদম পরিষ্কার ভাবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল, এতে কোনো ভুল নেই। এইটা পুরোটা যদি বুঝে যাও তাহলেই এটা টেন্সটা কমপ্লিট হবে। পুরো ব্যাপারটা বুঝতে হবে কেন কোনটা কোথায় হচ্ছে, ঠিক আছে? এবার হ্যাভ এর পরে কেন বিন বসে? বিন মানে একটা ঘটনা চলছে, সেই জন্য কিন্তু এই বিনটা বসে। পারফেক্ট কন্টিনিউয়াস ছাড়া অন্য কোনো টেন্সে বিন তোমরা দেখবে না, ঠিক আছে? প্যাসিভে গিয়ে দেখবে, পারফেক্ট টেন্সের প্যাসিভে গিয়ে বিন বসে, পারফেক্ট টেন্সেরই বসে, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? কিন্তু স্যার মাঠের ইংরেজিটা বসবে না? আচ্ছা, মাঠে লিখেছিল, হ্যাঁ বসে দাও। ইন দ্য ফিল্ড। বাহ, খেয়াল করছে, বাহ খুব ভালো, ভালো লাগলো। দেখো আমি খেয়াল করিনি, মাঠটাও তো ছিল। ভালো, খুব সুন্দর খেয়াল করছে। তাহলে চাষিরা সারাদিন মাঠে লাঙল চড়ছিল। কোথায় চড়ছিল সেটা আমার আর লেখা হয়নি ইংরেজি সেন্টেন্সে। ভালো কথা। তাহলে ফার্মার্স হ্যাভ বিন প্লাউইং অল ডে লং ইন দ্য ফিল্ড। খুব ভালো। তোমার নাম কি যে বললে? পাপড়ি গুছাই। বাহ, প্রাপ্তি খুব ভালো, তুমি মন দিয়ে দেখছো, বুঝে গেল। আচ্ছা, তাহলে প্রেজেন্ট টেন্সটা কি বোঝা গেল সবার মোটামুটি? হ্যাঁ স্যার। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তীতে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ বা ক্লজ যখন হবে সেক্ষেত্রে কিন্তু এইগুলো আর করানো সম্ভব নয়। সেই জন্য যা হবে এখনই হবে। এগুলো আবার ওঠে না কেন? যে বুঝা